রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ভেক্টর অধ্যায়ের তৃতীয় লেকচার শুরু করছি। তো এই লেকচারে আমরা আপেক্ষিক বেগ সম্পর্কে একটু ধারণা দিব এবং আপেক্ষিক বেগের কনসেপ্টটা আমাদের শেখা হয়ে গেলে সেখান থেকে আমরা বৃষ্টি ছাতা সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আজকে আমরা সমাধান করব। তো দেখো আমরা আপেক্ষিক বেগ কাকে বলে সেটা সংজ্ঞা আমি বলছি। দেখো আপেক্ষিক বেগ হলে যে তোমার একটি বস্তুর সাপেক্ষে আরেকটা বস্তুর যে বেগ সেই বেগটাকে বলা হয় আপেক্ষিক বেগ। এখন একটা বস্তু স্থির থাকতে পারে, আবার আরেকটা বস্তু গতিশীল হতে পারে, আবার দুইটা বস্তুও গতিশীল হতে পারে। দুইটা বস্তু যদি গতিশীল হয় তাহলে একটি গতিশীল বস্তুর সাপেক্ষে আরেকটা গতিশীল বস্তুর যে বেগ সেই বেগটাকে বলা হয় তোমার আপেক্ষিক বেগ। এখন এই আপেক্ষিক বেগের তিনটা কন্ডিশন আছে। এক নাম্বার কন্ডিশন হচ্ছে যে দুইটা বেগ যদি একই দিকে ক্রিয়া করে, মানে দুইটা মানুষ ধরো গতিশীল, দুইটা মানুষ একই দিকে যদি গতিশীল হয় বা তারা হাঁটাহাঁটি করে, তাহলে সেক্ষেত্রে তাহলে আমরা একটা সাপেক্ষে আরেকটার আপেক্ষিক বেগ আমরা কিভাবে বের করতে পারি সেই কনসেপ্টটা একটু খেয়াল করার চেষ্টা করো, একটু বুঝতে চেষ্টা করো। দেখো আমি এখানে একটা চিত্র দিচ্ছি। ধরো এটা একটা মানুষ, এই মানুষটার নাম দিয়ে দিলাম ধরো এ। এই মানুষটা ডান দিকে ভি এ বেগে গতিশীল। আমি এখানে আরেকটা মানুষ আমরা দেখানোর চেষ্টা করছি। এই মানুষটার নাম দিলাম আমরা বি মানুষ। এই মানুষটা ডান দিকে ভিবি বেগে গতিশীল। তাহলে বলো তো দুইটা মানুষ কি একই দিকে গতিশীল না? সেম ডিরেকশনে গতিশীল, একই দিকে গতিশীল। আচ্ছা, এখন দেখো আমি বোঝানোর জন্য আমি একটা এখানে ভ্যালু বলে দিচ্ছি। ধরো এ মানুষটা ডান দিকে ধরো 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তার মানে এ মানুষটা ডান দিকে 1 সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করবে? 5 মিটার দূরত্ব অতিক্রম করবে। বি মানুষটার বেগটাকে আমি নামকরণ করলাম ধরো 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে দ্বিতীয় মানুষটা তথা বি মানুষটা তোমার ডান দিকে কত বেগে গতিশীল? 1 সেকেন্ডে কত দূরত্ব যাচ্ছে? 3 মিটার। আচ্ছা, তাহলে বলো তো 1 সেকেন্ড পরে আমরা যদি এদের অবস্থান বের করতে চাই, ধরো তারা এই জায়গা থেকে যাত্রা শুরু করেছে, এই জায়গা থেকে ধরো যাত্রা শুরু করলো, তাহলে এই এক নং মানুষটা মানুষটা তোমার 1 সেকেন্ডে কত দূরত্ব যাবে? তোমার 5 মিটার দূরত্ব যাবে। ধরো এইটা হচ্ছে তোমার 5 মিটার, এই টোটালটা হচ্ছে 5 মিটার। আবার বি মানুষটা কত দূরত্ব যাচ্ছে? 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে এইটুক হচ্ছে তোমার 3 মিটার। তাহলে বলো তো তোমার এই যে এ মানুষ আর বি মানুষের মাঝে সরণের বা দূরত্বের কি একটা পার্থক্য আছে না? এই যে এতটুকু পার্থক্য আছে না, দেখো তো। তার মানে কি? তার মানে এ মানুষটা তোমার বি মানুষ থেকে কি সামনে এগিয়ে যাচ্ছে, কেননা ওর বেগ যেহেতু বেশি আর বি মানুষের বেগ যেহেতু কম, তাহলে সে পিছিয়ে যাচ্ছে। তাহলে মূল যে কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা হচ্ছে যে এ মানুষটা 1 সেকেন্ডে 5 মিটার দূরত্ব যাবে আর বি মানুষটা হচ্ছে 1 সেকেন্ডে 3 মিটার দূরত্ব যাচ্ছে। তাহলে 1 সেকেন্ড সময় পরে এদের অবস্থানের বা সরণের একটা পরিবর্তন হচ্ছে না বা একটা পার্থক্য তৈরি হচ্ছে না? কে এগিয়ে আছে বা কে পিছিয়ে আছে? এবং সেটা বের করার জন্য তাহলে আমরা কি বের করব বলো তো? কিভাবে বের করব? তাহলে এই মানটা থেকে আমরা এই মানটা কি করব বলো? বিয়োগ করব। তাহলে আপেক্ষিক বেগের কনসেপ্টটাও হচ্ছে তাই, যে একটা বেগের সাপেক্ষে আরেকটা বেগের আপেক্ষিক বেগ যদি বের করতে চাও, যেমন আমি এখানে খেয়াল করে লিখছি, দেখো VAB, এটা দ্বারা বোঝানো হচ্ছে বি এর সাপেক্ষে এ এর আপেক্ষিক বেগ। VA মানে ভি এর পরে যে নোটেশনটা লিখো না, তার আপেক্ষিক বেগ ইন্ডিকেট করে। কার সাপেক্ষে? কোন ফ্রেমস অফ রেফারেন্সের সাপেক্ষে? যে বি এর সাপেক্ষে। তার মানে ভি এর নিচে যে নোটেশনটা ইউজ করবে তার আপেক্ষিক বেগ ইন্ডিকেট করবে কার সাপেক্ষে? পরে যে নোটেশনটা ইউজ করবে তার সাপেক্ষে। তো দ্যাট ইজ ইকুয়াল টু, আমরা এটা লিখবো, দেখো তোমার ভি এর বেগ থেকে বি এর যে বেগটা সেই বেগটা কি করতে হবে? মাইনাস করতে হবে। কেন মাইনাস করতেছি বলো? কারণটা কি? কারণটা হচ্ছে যে তুমি এ মানুষটা ডান দিকে 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, বি বস্তুটা ডান দিকে 3 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল। তাহলে 1 সেকেন্ড পরে যদি আমরা তাদের অবস্থান দেখতে পাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের দূরত্বের মাঝে বা সরণের মাঝে একটা পার্থক্য তৈরি হচ্ছে। এই পার্থক্যটা হচ্ছে তোমার 2 মিটার। তাহলে এই যে পার্থক্যটা আমরা কি দিয়ে বের করলাম বলো? এটা বের করলাম কি? একটা থেকে আরেকটা মাইনাস করে বের করলাম না? তো এই জন্য আপেক্ষিক বেগের কনসেপ্টে তোমার কি করতে হবে? একটা বেগ থেকে আরেকটা বেগ মাইনাস করতে হবে। এবং সেটা কিভাবে? সেটা হচ্ছে যে যার আপেক্ষিক বেগ বের করবে সেই বেগটা থেকে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে সেই বেগটাকে তোমার নেগেটিভ, এটা অ্যাকচুয়ালি তোমার এইভাবে আসে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার VA সূত্রের প্লাস, এটা প্লাস হবে কিন্তু মাইনাস VB আসবে এখানে। এটা প্লাস কেন লিখেছি বলতো? এই প্লাসটা কেন লেখা হলো? প্লাসটা লেখা হয়েছে বলতো, দুইটা বেগ তো ভেক্টর রাশি, তাই না? তো দুইটা বেগ তো সেম ডিরেকশনে, একই দিকে ক্রিয়াশীল, একই দিকে গতিশীল। তো দুইটা বেগ যদি, দুইটা ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি কি হয়? দুইটা যোগ হয়ে যায় না? এই যে যোগ চিহ্নটা এই জন্য এসছে কিন্তু। বুঝতে পেরেছো? জি স্যার।
জি এবং স্যার। এখন 10 জন স্টুডেন্ট দেখা যাচ্ছে। তো তোমরা একটু রেসপন্স করো, হ্যাঁ? তাহলে এখন আমরা আপেক্ষিক বেগ বের করার জন্য এখানে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবো সেটা মাইনাস কেন করতে হচ্ছে বলো? মাইনাস করতে হচ্ছে এই জন্য যে তোমার এই দুটার মধ্যে বেগের একটা পার্থক্য আছে অর্থাৎ অর্থাৎ তোমার এ মানুষটা যে বেগের সামনের দিকে যাচ্ছে, বি মানুষটা তো সেম বেগের সামনের দিকে যাচ্ছে না। তাহলে এদের মাঝে কি বেগের একটা পার্থক্য আছে বা দূরত্বের একটা পার্থক্য আছে। তাহলে এই পার্থক্য কতটুকু পার্থক্য আছে, তাহলে সেই পার্থক্য বের করার জন্য আমরা কি করি, একটা থেকে আরেকটা মাইনাস করি না? এই জন্য তোমার এখানে যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে সেই বেগের নেগেটিভ সাইন নিয়ে প্রথম বেগের সাপেক্ষে যার আপেক্ষিক বেগ বের করবে তার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। তো আলটিমেট এটা ক্যালকুলেশন করলে কি হয় বলতো, ভিএ মাইনাস ভিবি তৈরি হয় না? একইভাবে তুমি যদি এই নোটেশনটা ইউজ করো, দেখো আমি এখানে লিখছি, দেখো ভি বি এ, এটা দ্বারা কি ইন্ডিকেট করছে বলতো? এটা দ্বারা ইন্ডিকেট করছে বি এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে। তো সেটা ইকুয়াল আমরা কি লিখবো, তাহলে বি এর বেগ ভিবি থেকে, মাইনাস ভিএ। হ্যাঁ মাইনাসটা কিন্তু আসবে না, শুরুতে শুরুতে এটা প্লাস থাকবে। আর যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে সেটা নেগেটিভ সাইন নিয়ে তারপরে তোমার ওই যার আপেক্ষিক বেগ বের করবে তার সাথে কি করতে হয়, যোগ করতে হয়। দ্যাট ইজ ইকুয়াল টু, এটা তৈরি হবে তোমার ভিবি মাইনাস ভিএ। দেখো তাহলে মাইনাসটা আসছে মূলত ওই যে পার্থক্য কতটুকু, অর্থাৎ কে আগে যাচ্ছে বা কে পরে আসছে সেটা বের করার জন্য কি, অর্থাৎ ডিফারেন্স যেটা, এইটা বের করার জন্য তোমার কি করতে হচ্ছে, যার সাপেক্ষে তুমি আপেক্ষিক বেগ বের করবে সেই বেগটাকে নেগেটিভ নিয়ে প্রথমটার সাথে কি করতে হবে, যোগ করতে হবে। কখন? যখন দুইটাই যদি একই দিকে গতিশীল হয়, দুইটা মানুষই যদি বা দুইটা গাড়ি যদি একই দিকে গতিশীল হয়, সেই ক্ষেত্রে এখানে মাঝখানে প্লাস আসবে। আর মাইনাসটা কেন নেওয়া হচ্ছে, যেহেতু পার্থক্য তৈরি হচ্ছে। তো কোনটার বেগকে তুমি মাইনাস নেবে, উত্তর হচ্ছে যার সাপেক্ষে আমরা আপেক্ষিক বেগ বের করব সেই বেগটাকে নেগেটিভ নিয়ে যার আপেক্ষিক বেগ বের করবে তার সাথে প্লাস করতে হবে যদি একই দিকে গতিশীল হয়। তাহলে এই দুটা ফর্মুলার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে বলো তো দুইটা যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে কি হবে? ধরো একটা মানুষ, এই যে এ মানুষটা ধরো ডান দিকে ভিএ বেগে গতিশীল, আর আরেকটা মানুষ ধরো তোমার এই মানুষটা বি মানুষ, এ বাম দিকে ভিবি বেগে গতিশীল। তাহলে যদি আমরা এখন লিখতে চাই, দেখো ভি এ বি, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু ভি এ প্লাস এবি প্লাস আচ্ছা বি বি ভিএ মাইনাস ইনটু মাইনাস মাইনাস ভিবি। ভিভি। হ্যাঁ এখানে একটা মাইনাস আসবে, কেন মাইনাস দিলা বলো? স্যার যেহেতু বিপরীত বিপরীত দিকে গতিশীল স্যার। কেননা এটা বিপরীত দিকে গতিশীল, তো দুটো ভেক্টর যদি বিপরীত দিকে গতিশীল হয় তাহলে লব্ধি কি হয়, একটা থেকে আরেকটা মাইনাস করতে হয়। তাহলে এই মাঝখানে মাইনাসটা কিন্তু সেই জন্য এসছে বিপরীত দিকে ক্রিয়াশীল হবার কারণে। আর যেহেতু আমরা আপেক্ষিক বেগ বের করছি, তাহলে আপেক্ষিক বের করার কনসেপ্টই হচ্ছে যার আপেক্ষিক বেগ বের করবে সেই বেগের সাথে যার সাপেক্ষে বেগ বের করবে, যার সাপেক্ষে সেই সাপেক্ষের বেগটাকে নেগেটিভ করে নিতে হবে ওই যে পার্থক্য তৈরি বের করার জন্য। তো সেটা নেগেটিভ করে নিয়ে একই দিকে গতিশীল হলে যোগ করবে, আর বিপরীত দিকে গতিশীল হলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে এটা যেহেতু বিপরীত দিকে গতিশীল এই জন্য এখানে বিয়োগ করা হয়েছে, বিয়োগ চিহ্নটা এই জন্য এসেছে। আলটিমেট এটা ফাইনালি ক্যালকুলেশন করলে তোমার কি তৈরি হবে, ভিএ প্লাস ভিবি। বলতো দুইটা দুইটা মানুষ যদি একই দিকে গতিশীল হয় মানে পরস্পরের দিকে আসে, তাহলে আমরা খুব অল্প সময়ে কাছাকাছি হয়ে যাই না? কেন কাছাকাছি হচ্ছে, কেন কারণটা হচ্ছে তোমার দুইটা বেগ এখানে কি হয়ে যাচ্ছে, যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে যাচ্ছে বলে তোমার এই যে এ বি এর সাপেক্ষে এর যে আপেক্ষিক বেগ এটা কি হবে, অনেক বেশি হবে। আমি অঙ্কের মান দিয়ে অঙ্ক করাবো, কয়েকটা অঙ্ক করাবো। একইভাবে আমি যদি এখানে এটা লিখতাম ভি বি এ, দ্যাট ইজ ইকুয়াল আমরা কি লিখতাম বলো, ভিবি মাইনাস, এরপরে VB এর minus সাপেক্ষে যদি বের minus করতে VA চাচ্ছি এর বেগটাকে নেগেটিভ নিতে হবে, নিয়ে দ্যাট ইজ ইকুয়াল আমরা কি লিখবো, ভিবি প্লাস ভিএ। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে ওই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, দেখি তোমরা বলতে পারো কিনা। ধরো আমি এখানে অঙ্ক করার ক্ষেত্রে আমরা এখানে ধরো একটা মান বলে দিয়েছি, ধরো এ মানুষটার বেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড আর বি মানুষটার বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন বলো তো, আমরা যদি এ এর সাপেক্ষে বি এর আপেক্ষিক বেগ বের করতে চাই তাহলে এই অঙ্কটা ক্যালকুলেশন করলে কি রেজাল্ট আসবে এটা আমাকে বলো তো। ভি এ বি দ্যাট ইজ ইকুয়াল টু ভি এ মাইনাস ভিবি। তো ভি এটা কত 5 আর ভিবিটা কত 3, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে আপেক্ষিক বেগ এর বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ কত হয়েছে বলো, 2 মিটার পার সেকেন্ড। জি স্যার। আচ্ছা এখন এটা দেখো প্লাস এসছে, খেয়াল করো এটা একটা ব্যাপার আছে কিন্তু। এবারে যদি আমি এইটা বের করি, দেখো ভি বি এ দ্যাট ইজ ইকুয়াল টু কি, ভি এই সূত্রটা ইউজ করতে হবে, ভিবি মাইনাস ভি এ। তো ভিবি মাইনাস ভি এর ক্ষেত্রে তাহলে কি হবে, 3 মাইনাস 5 দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 2।
এই দুটার ফিজিক্যাল মিনিংটা কি একটু আমাকে বোঝাও, এটার ফিজিক্যাল মিনিং কি আর এটার ফিজিক্যাল মিনিং কি। এটা যেহেতু প্লাস এসছে, এই প্লাসের মিনিংটা হচ্ছে যে তোমার বি এর সাপেক্ষে এ প্রতি সেকেন্ডে কত দূরত্ব এগিয়ে থাকবে, প্রতি সেকেন্ডে সে 2 মিটার দূরত্ব সামনে থাকবে। কিন্তু এটার ক্ষেত্রে কি এসছে বলতো, এটার ক্ষেত্রে প্লাস এসছে না মাইনাস এসছে? বি এর সাপেক্ষে যখন এর সাপেক্ষে যখন বি এর আপেক্ষিক বেগটা বের করছে তখন মাইনাস এসছে না? এই মাইনাসের মিনিংটা কি? এই মাইনাসের মিনিংটা হচ্ছে তোমার বি পিছায় থাকবে 2 মিটার। হ্যাঁ 2 মিটার সে পিছনে থাকবে, সেটাও দেখো চিত্রে দেখানো হচ্ছে। দেখো এই যে তোমার এ মানুষটা 1 সেকেন্ডে 5 মিটার সামনে গিয়েছে, আর বি মানুষটা কিন্তু 1 মিটার 1 সেকেন্ডে 3 মিটার সামনে গেল। কিন্তু আলটিমেট এদের যে আপেক্ষিক বেগ যখন বের করা হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তোমার এ মানুষটা তোমার বি এর সাপেক্ষে 1 সেকেন্ডে 2 মিটার দূরত্ব সামনে আছে, কিন্তু এর সাপেক্ষে বিটা কি 1 মিটার, মানে তার মানে কি মূল জিনিসটা হচ্ছে যে বি কি দেখবে, বি দেখবে যে তোমার এ মানুষটা তার 2 মিটার সামনে আছে, আর এ মানুষটা কি দেখবে, এ মানুষটা দেখবে বি মানুষটা তার পিছনে 2 মিটার পিছনে আছে। এই যে পিছনে যে আছে তার পিছনে থাকা মানে কি নেগেটিভ ডিরেকশনে আছে, এই জন্য তোমার এই আপেক্ষিক বেগের এখানে মানটা নেগেটিভ। এখানে এটা তারা ডিরেকশন বোঝানো হচ্ছে, বেগের মান কিন্তু কখনোই নেগেটিভ হয় না, কোনো ভেক্টরের মান কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? তাহলে এই প্লাস দ্বারা বোঝানো হচ্ছে সে সামনে আছে, বি এর সাপেক্ষে এটা সামনে আছে কত দূরত্ব, 2 মিটার দূরত্ব সামনে আছে। আর এই মাইনাস দ্বারা বোঝানো হচ্ছে তোমার বি এর সাপেক্ষে 2 মিটার কোথায় আছে, পিছনে আছে। এই যে সামনে পিছনে, সামনে থাকলে সেটা প্লাস হবে আর পিছনে থাকলে সেটা কি হবে, মাইনাস হবে। তবে প্লাস মাইনাসের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা এবারে চলে আসো, এই ক্ষেত্রে দুইটা কন্ডিশন আমরা দেখলাম যে একই দিকে গতিশীল হলে কি হবে, আর এই ক্ষেত্রে আমরা 2 নং কন্ডিশনে দেখলাম বিপরীত দিকে গতিশীল হলে কি হবে। It's 12:17 p.m. একটু মিউট করে রাখো যদি শব্দ হয় বা কথা বলার প্রয়োজন হয়। 3 নাম্বার যে কন্ডিশন সেটা হচ্ছে যে আমরা যদি অ্যাঙ্গেলে গতিশীল হয়, যেটাই আসলে ভেক্টরের প্রয়োজন। ধরো তোমার একটা মানুষ এইদিকে গতিশীল ধরো ভিএ বেগে, আর একটা মানুষ ধরো এইদিকে গতিশীল ধরো, এটাকে আমরা নামকরণ করলাম ভিবি বেগে, এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার আলফা। আচ্ছা এখন আমি যদি এখানে বের করতে চাই, খেয়াল করো ভি এ বি, তাহলে কার আপেক্ষিক বেগ ইন্ডিকেট করতেছে এটা বলো তো? এর আপেক্ষিক বেগ, হ্যাঁ এর আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে। আচ্ছা বলো তো যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হয় সেই বেগটার ডিরেকশনকে কি করে নিতে হয় বলো তো? মাইনাস করে নিতে হয়। তাহলে এখন আমরা ভিবি এর ডিরেকশন কিন্তু উপরের দিকে, খেয়াল করে এখন মাইনাস করার জন্য ওটাকে কোন দিকে নিয়ে যাব বলো, তোমরা নিজেরাই বলো এখন। বিপরীত দিকে। বিপরীত দিকে। হ্যাঁ তাহলে এটা বিপরীত দিকে নিলাম। দেখো খেয়াল করো এটা আমাদের লাগবে, এই যে বৃষ্টি ছাতার যে অঙ্কগুলো সেটার ক্ষেত্রে এটা লাগবে, এটা একটু 2 ডাইমেনশন। তাহলে এটা এই দিকে চলে এলো, এই বেগটা হচ্ছে মাইনাস ভিবি। আচ্ছা তাহলে এই মাইনাস দ্বারা কিন্তু ডিরেকশন ইন্ডিকেট করতেছে, বেগের মান কিন্তু কখনোই নেগেটিভ হবে না, কোনো ভেক্টরের মান কখনোই ঋণাত্মক হতে পারে না, ওই নেগেটিভ সাইন দ্বারা আসলে ডিরেকশন ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা তাহলে আমরা যদি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ, বি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করতে চাই, তাহলে এখানে একটা আমরা সামান্তরিক ড্রয়িং করতে পারি। দেখো সামান্তরিক, এই সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটাই তোমার কি নির্দেশ করবে, তাদের লব্ধি নির্দেশ করবে। দ্যাট ইজ আমরা এখানে লিখতেছি দেখো ভি এ বি। তাহলে এখন বলো তো এই যে ভি এ আর মাইনাস ভিবি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি আলফা না এই অ্যাঙ্গেলটা আছে বলো? এই অ্যাঙ্গেলটা না? এবার সেই অ্যাঙ্গেলটা কত বলো? পাই মাইনাস কত ডিগ্রি লিখবো? আলফা। তাহলে এই যে যেহেতু দুটো ভেক্টর একটা অ্যাঙ্গেলে ক্রিয়াশীল, তাহলে আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে এই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল নিয়ে আসতে হবে। সেই অ্যাঙ্গেল নিয়ে এসে তোমার লব্ধি বের করার জন্য কোন সূত্রটা ইউজ করি আমরা বলো? সমান্তরিক সূত্র ইউজ করি। তাহলে আমরা এখানে লিখবো ভি এ তার উপরে স্কয়ার প্লাস ভি বি তার উপরে স্কয়ার। বলো তো নেগেটিভ সহই কি এখানে বসানো যাবে? মাইনাস ভিবি তার উপরে স্কয়ার কি নেওয়া যাবে? জি স্যার। না মাইনাস নেওয়া যাবে না, আমরা তো মান বের করছি, আমরা তো মান বের করছি, কোনো ভেক্টরের মান কিন্তু কখনো নেগেটিভ হয় না, এটা সবসময় মনে রাখবে। এইটা দ্বারা ডিরেকশন ইন্ডিকেট করা হয়েছে। প্লাস খেয়াল করো 2va সামান্তরিক সূত্রটা ওই যে p স্কয়ার প্লাস q স্কয়ার প্লাস 2p q cos আলফা, ওই সূত্রটা আমরা cos আলফা ইনটু cos আলফার জায়গায় কত লিখবো এখন বলো? পাই মাইনাস আলফা। পাই মাইনাস আলফা দ্যাট ইজ ইকুয়াল টু, এটা যদি কোঅর্ডিনেট অ্যাপ্লাই করা হয় তাহলে এটা তৈরি হচ্ছে দেখো v
ভি স্কয়ার প্লাস ভিবি স্কয়ার, এটা কিন্তু আমাদের লাগবে, একটু পরে লাগবে, এটা দিয়ে আমরা অঙ্ক করব। ভি এ ভি বি, আচ্ছা এখন এটা কি প্লাস হবে না মাইনাস হবে একটু খেয়াল করো তো, আমি আগে প্লাস দিয়ে দিলাম। এটা চতুর্ভাগে অ্যাপ্লাই করলে কত হয় বলো? কজ। স্যার মাইনাস কজ আলফা হবে। তাহলে মাইনাস কত হবে? হ্যাঁ, তাহলে এটা মাইনাস হবে। তাহলে আমি এখানে হ্যাঁ প্লাসটা সরিয়ে দিলাম, প্লাসটা সরিয়ে দিয়ে আমি এখানে মাইনাস ইউজ করছি। তাহলে এখানে মাইনাস চতুর্ভাগে অ্যাপ্লাই করলে মাইনাস চলে আসবে ইনটু কজ আলফা। দেখো এটার ব্যাপারে এই আপেক্ষিক বেগের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। আর এটা কার সাপেক্ষে কার আপেক্ষিক বেগ বের করা হলো? এর আপেক্ষিক বেগ বের করা হলো কার সাপেক্ষে? বি এর সাপেক্ষে। এর সাথে আচ্ছা এবার যদি তুমি এইটা করতে তাহলে কি হতো বলো তো, দেখি তোমরা বুঝতে পেরেছো কিনা। ধরো তোমার এইটা হচ্ছে তোমার ভিএ, হ্যাঁ, আর এইটা ছিল হচ্ছে তোমার কি জানো ভিবি। দেখো এটা হচ্ছে ভিবি, এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে তোমার আলফা। এখন আমি এখানে লিখতেছি, খেয়াল করো, ভি বি এ, বি এর আপেক্ষিক চেয়েছি কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে এর স্যার, ইজি স্যার। আচ্ছা তাহলে এখন চিত্রে কি করবে একটু বলো। স্যার একে এটারে বিপরীত করে বিপরীত দিন। দিকে নিব স্যার। তাহলে এই যে ভিএ, এটাকে যেহেতু আপেক্ষিক বেগ বের করার কনসেপ্টই হলো যার সাপেক্ষে বের করবে তাকে নেগেটিভ করতে হবে আগে। কেন নেগেটিভ করে নিচ্ছ এটা ব্যাখ্যা দিয়েছি, ওই যে পার্থক্যটা বের করার জন্য। আচ্ছা তাহলে এই ভিএটাকে নেগেটিভ করার জন্য কোন দিকে নিব? আমি বাম দিকে নিতে হবে, বাম দিকে নিয়ে নিলাম। ধরো এইটা হচ্ছে মাইনাস ভিএ, ঠিক আছে। তাহলে এখানে দেখো তো একটা সামান্তরিক তৈরি হচ্ছে না? এই যে সামান্তরিকটা তৈরি হলো, দেখো এই সামান্তরিকের যে কর্ণ সেটাই ওই লব্ধি বা আপেক্ষিক বেগটা ইন্ডিকেট করবে, দ্যাট ইজ ভি বি এ। তাহলে সেম কনসেপ্ট, এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 180 মাইনাস পাই আলফা, সরি 180 মাইনাস আলফা। বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। তাহলে এখানে ফাইনালি কত আসবে বলো? রুট ওভার ভি স্কয়ার প্লাস ওই ফর্মুলাটাই আসবে ভিবি স্কয়ার, বি স্কয়ার। হ্যাঁ মাইনাস 2 ভি এ ভি বি, ওই ফর্মুলাটাই আসবে, কিন্তু এখানে কার সাপেক্ষে বেগ বের করতেছে সেটা বিবেচ্য বিষয়। এবং মূল জিনিসটা হচ্ছে বেগের মানে ডিরেকশন আর কি। এই আপেক্ষিক বেগের মান একই থাকবে কিন্তু ডিরেকশনটা তোমার কি হবে? পরিবর্তন হবে, ঠিক আছে। আচ্ছা ডিরেকশন বের করার জন্য কি করি আমরা বলো তো? ডিরেকশন বের করার জন্য তোমার এখানে এই যে tan এর tan এর যে ফর্মুলা আছে বলো, tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু, আমি এই চিত্রানুসারে লিখতে চাচ্ছি, কি লিখবো বলো? স্যার ভিএ সাইন আলফা বাই স্যার ভিএ sin ভিবি আলফা প্লাস ভিএ cos আলফা। টি স্যার। এখন খেয়াল করো, আমি দেখি তোমরা কি বলতেছো, আমি একটু লিখে নিই আগে। সেটা হচ্ছে বললা যে ভি এ মানে কিউ সাইন আলফা ডিভাইডেড, আচ্ছা মূল জিনিসটা হচ্ছে যে থিটা কার সাপেক্ষে ধরেছে, কার এই থিটাটা কার সাথে ধরেছো? ভিবির সাথে ধরেছো না? ভিএর সাথে টি স্যার। হ্যাঁ, যার সাথে ধরবে সেটাকে আগে নিচে লিখে নিবে, এটা ভিবি লিখে নিবে এখানে, এরপরে উপরে অপর অংশটা থাকবে উপরে নিচে। তাহলে VA ভি cos alpha। সাইন আলফা ডিভাইডেড ভিবি প্লাস ভিএ কজ আলফা। আচ্ছা এখন আলফা, এখানে কিন্তু আলফা আনাটা অপরাধ হয়েছে, কি অপরাধ বলো? স্যার কারণ এটা স্যার মানে ভিএ আর ভিবির মধ্যে পাই মাইনাস আলফা ছিল স্যার। পাই মাইনাস হ্যাঁ, এটা আলফা প্রাইম নাম দিতে হবে। এটা কিন্তু আসলে এইটার সাথে এইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল তো আলফা না, এই অ্যাঙ্গেলটা মানে পাই মাইনাস আলফা নিয়ে আসতে হবে। আলফা লিখলে কিন্তু আর অঙ্ক হবে না। তার মানে ভি এ সাইন পাই মাইনাস আলফা ডিভাইডেড ভিবি প্লাস ভি এ কজ ইনটু পাই মাইনাস আলফা। এবারে চতুর্ভাগে অ্যাপ্লাই করো। তো চতুর্ভাগে অ্যাপ্লাই করলে ফাইনালি আমরা tan থিটা দ্যাট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি। বলো এটা চতুর্ভাগে অ্যাপ্লাই করলে কত হয়? ভি এ সাইন আলফা ভিএ সাইন আলফা স্যার ওটা sin আলফা ডিভাইডেড, হ্যাঁ উপরেরটা চেঞ্জ হবে না কিন্তু নিচেরটা মাইনাস আসবে। Minus হবে। মাইনাস হ্যাঁ ভি এ কজ আলফা। দেখো এই যে দিক বের করার, আপেক্ষিক বেগের যে দিক বের করার যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। আপেক্ষিক বেগ কিভাবে বের করতে হয়, একই দিকে ক্রিয়াশীল হলে কিভাবে বের করতে হয়, বিপরীত দিকে ক্রিয়াশীল হলে কিভাবে বের করতে হয়, আর যদি অ্যাঙ্গেলে ক্রিয়াশীল হয় তাহলে কিভাবে বের করতে হয় টু ডাইমেনশনালি। আর সেই ক্ষেত্রে একই দিকে বা বিপরীত দিকে হলে এটা ওয়ান ডাইমেনশনাল, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু এটা ওয়ান ডাইমেনশনাল না, এটার ক্ষেত্রে এগুলো হচ্ছে টু ডাইমেনশনাল, ঠিক আছে। দুটা বেগ দুটা আলাদা দিকে ক্রিয়াশীল, যেটা আমাদের বৃষ্টি ছাতার যে অঙ্কগুলো সেই অঙ্কগুলোতে এখানে লাগবে। তো এই যে আপেক্ষিক বেগের যে কনসেপ্টটা, এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো তো। হ্যাঁ স্যার। আচ্ছা কি ক্লিয়ার হয়েছে মিস্টার সাগর ঘোষ, বলো তো আপেক্ষিক বের করার ক্ষেত্রে, আপেক্ষিক বেগ বের করার ক্ষেত্রে আমাদের কি করতে হয় বলো। স্যার প্রথমে তো স্যার যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করতে হবে তাকে ঋণাত্মক করতে হবে, তারপর
তারপর স্যার যে কোনটা স্যার আমরা অপর দিকে কোনটা নিতে হবে, যে যার সাপেক্ষে করব, তারপর সামান্তরিক অঙ্কন করব, তারপর ওদের মান বের করতে হলে মানের সূত্রটা ব্যবহার করব, তারপর কোণ নির্ণয় করতে হলে tan থিটার যে কোণটা সেটা দিয়ে কোণ নির্ণয় করতে পারবো। আচ্ছা, মোটামুটি বলতে পেরেছো, ধন্যবাদ। বাকিরা কি সবাই ক্লিয়ার হয়েছে? আপেক্ষিক বেগ আমরা একই দিকে বিপরীত দিকে আর অ্যাঙ্গেলে যদি ক্রিয়াশীল হয় কিভাবে বের করতে হয়? জি স্যার। আচ্ছা, এবারে চলে আসে বৃষ্টি ছাতার যে অঙ্কগুলো, এগুলো একেবারে ইজি অঙ্ক। দেখো খুবই সহজ। দেখো আমরা বৃষ্টি পড়তেছে নিচের দিকে ধরো, আর একটা মানুষ যাচ্ছে ধরো ডান দিকে। এই পয়েন্ট থেকে একটা মানুষ ডান দিকে ধরো ভি। আচ্ছা বলো তো, প্রত্যেকটা বেগ আমরা যে পৃথিবীতে অবস্থান করছি, আমরা কি স্থির না গতিশীল বলো তো? পৃথিবীটা গতিশীল না? গতিশীল স্যার। সমবেগে গতিশীল। হ্যাঁ, তার মানে কোনো বেগই কিন্তু আসলে অ্যাবসলিউট না, সবাই কিন্তু আপেক্ষিক বেগ। তো আমরা কার সাপেক্ষে গতিশীল? ভূমির সাপেক্ষে, গ্রাউন্ডের সাপেক্ষে। তো এখন ধরো একটা মানুষ ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দ্যাট ইজ ইকুয়াল, আমি ধরো বলে দিলাম 3 মিটার পার সেকেন্ড, এটা বেগ বলা হলো। হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে নিচের দিকে, ধরো এটা হচ্ছে ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু ধরো আমি বলে দিলাম 4 মিটার পার সেকেন্ড। তাহলে বৃষ্টিটা চিত্রানুসারে আমরা কিভাবে দেখতে পাচ্ছি? লম্বভাবে পড়ছে, আর একটা মানুষ আনুভূমিক বরাবর 3 মিটার পার সেকেন্ড বেগের ডান দিকে গতিশীল। এখন বলা হচ্ছে যে এই মানুষটা যদি তোমার এই বৃষ্টি পড়ন্ত অবস্থায় যদি মানুষটা দৌড়ে যায়, তাহলে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তাকে কত কোণে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কেন আমরা তো নর্মালি ছাতাটাকে সোজা করে ধরে থাকি, কিন্তু কেন এটাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হবে? এর কারণটা কি? এর কারণটাই হচ্ছে তোমার আপেক্ষিক বেগ। কি আপেক্ষিক বেগ? সেটা হচ্ছে এই মানুষের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ তৈরি হবে, সেটা কি খাড়া ভাবে পড়বে নাকি তির্যক ভাবে পড়বে বলো তো? তির্যক ভাবে। তির্যক ভাবে পড়ছে। এবং খেয়াল করো, দেখো আমি এখানে একটা কনসেপ্ট লিখতেছি, এটা তোমাদের বলতে হবে। দেখো ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, আচ্ছা এটা দ্বারা কি বোঝানো হচ্ছে বলো তো? বৃষ্টির আপেক্ষিক বেগ মানুষের সাপেক্ষে। মানুষের সাপেক্ষে। আচ্ছা এখন বলো তো, তাহলে আমরা ভি কার বেগ থেকে কার বেগটা মাইনাস করব বলো? বৃষ্টির বেগ থেকে মানুষের বেগ। বৃষ্টির বেগ থেকে মানুষের বেগ। আচ্ছা, বৃষ্টির বেগ থেকে, তাহলে ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড মাইনাস ভি রেইন ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। আচ্ছা, তাহলে এখন এটা মাইনাস যে করলে, তাহলে ভি ম্যান তো ডান দিকে গতিশীল, তাহলে এটাকে মাইনাস করার জন্য এটাকে কোন দিকে দেখাতে হবে বলো? তার মানে আমি যদি চিত্র আরেকটু ভালো করে দেখাই, এটা হচ্ছে তোমার ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর তাহলে ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড এটা হচ্ছে ডান দিকে। তাহলে এটা নেগেটিভটা নেওয়ার জন্য আমি এই মূল বিন্দু থেকে কোন দিকে দেখাবো? এই নেগেটিভ অংশটা বাঁদিকে। বাম দিকে দেখাবো। তাহলে তোমার এই এতটুক দৈর্ঘ্য হচ্ছে তোমার কত? এতটুক দৈর্ঘ্য হচ্ছে তোমার 4, আর এইটার মান কিন্তু 3। তাহলে এই রেখার দৈর্ঘ্যটা কি হবে? একটু কম থাকবে না, ছোট থাকবে না এই দৈর্ঘ্যের তুলনায়? কেননা কোনো ভেক্টরের মান বলতে ওই ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দুর যে দৈর্ঘ্য সেটা কিন্তু তার মান ইন্ডিকেট করে। সুতরাং তুমি ইচ্ছা মতো দিলেই কিন্তু হবে না, তার চেয়ে অবশ্যই এটা একটু ছোট থাকবে। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমার মাইনাস ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এই যে আমি যদি এখানে একটা সামান্তরিক ড্রয়িং করি, খেয়াল করো এই যে সামান্তরিকের যে কর্ণটা, এই কর্ণটাই কি নির্দেশ করবে এখন বলো? বৃষ্টি আর মানুষের লব্ধি বেগ। হ্যাঁ, তাহলে ভালো করে বলো, ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা নির্দেশ করবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বৃষ্টির মানুষের সাপেক্ষে বৃষ্টির যে আপেক্ষিক বেগ, সেটা কি লম্বভাবে পড়ছে না তির্যক ভাবে পড়ছে? তির্যক ভাবে। এখন যদি তুমি ছাতাটাকে সোজা করে ধরে থাকো, তাহলে কিন্তু তোমার সাপেক্ষে তো বৃষ্টি তির্যক ভাবে পড়ছে, সেটা তো লম্বভাবে পড়ছে না। লম্বভাবে পড়লে কিন্তু তুমি ছাতাটাকে আর উলম্বের সাথে বাঁকা করে ধরার প্রয়োজন হয় না। কিন্তু তুমি যখন দৌড়ে যাচ্ছ, তখন তো তোমার সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা তো আর লম্ব নাই, সেটা তো তির্যক ভাবে পড়ছে, তির্যক ভাবে পড়ছে। তাহলে তুমি এটা যদি তির্যক ভাবে পড়ে, তুমি যদি ছাতা সোজা করে ধরে থাকো, তাহলে তো দেহের এই অংশগুলো কি হবে? ভিজে যাবে। তাহলে মূল কনসেপ্টটা হচ্ছে যে মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগটা তৈরি হচ্ছে, সেটা লম্বভাবে না পড়ে এটা তির্যক ভাবে পতিত হচ্ছে। এই তির্যক ভাবে পতিত হওয়ার কারণে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তোমাকে ছাতাকেই কি করতে হয়? উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয়। এবার সেই ক্ষেত্রে আমরা এটাকে যদি পিছনের দিকে বর্ধিত করি,
তাহলে আমরা এখানে একটা ছাতা ড্রয়িং করতেছি, খেয়াল করো এই যে এই জায়গায় আমি একটু চিত্রে আবার একটু আলাদা কালার নিলাম। আচ্ছা, একই কালার নিয়ে আগে হ্যাঁ বলো, কোনো সমস্যা থাকলে এটা আমাকে। চিত্রটা আরেকবার বুঝাই দিলে আপনি। আচ্ছা, সেটা হচ্ছে যে আপেক্ষিক বেগ বের করার জন্য আমাদের কি করতে হয় বলো? যার সাপেক্ষে আপেক্ষিক বেগ বের করবে তাকে নেগেটিভ করে নিতে হবে না, এটা আগে বলো। জি স্যার। আচ্ছা, এখন আমরা এখানে কি লিখেছি? ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান, তার মানে বৃষ্টির আপেক্ষিক বেগ কার সাপেক্ষে? মানুষের সাপেক্ষে। তাহলে মানুষের বেগটা কি ছিল? ডান দিকে ছিল না? তাহলে সেটাকে নেগেটিভ করার জন্য তাহলে চিত্রের ডিরেকশন তার বিপরীত দিকে হয়ে যাবে এবং এখানে একটা নেগেটিভ সাইন নিতে হবে, খেয়াল করো নেগেটিভ সাইন নিতে হবে। জি স্যার। এখন ভি রেইনটা লম্বভাবে নিচের দিকে পড়ছে নেগেটিভ ওয়াই ডিরেকশনে, আর মাইনাস ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড সেটা কিন্তু নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। তাহলে তোমার মানুষের সাপেক্ষে বৃষ্টির যে লব্ধি বেগ সেটা এখন কোন কোয়াড্রেন্টে আছে বলো? এই যে থার্ড কোয়াড্রেন্টে আছে না? জি স্যার। এবং সেই বেগটা কিভাবে পড়ছে? সেই বেগটা কি লম্বভাবে পড়ছে না তির্যকভাবে পড়ছে? তির্যকভাবে পড়ছে। এগুলোতে একটু ভেক্টর সাইন ইউজ করো, এটা ভেক্টর সাইন ইউজ করো, এটা ভেক্টর এটা ভেক্টর। তির্যকভাবে পড়ছে, এই তির্যকভাবে পড়ার কারণে তোমার কি করতে হয়? বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাটাকে উলম্বের সাথে কি করতে হয়? বাঁকা করে ধরতে হয়। তুমি যদি সোজায় ধরে থাকো তাহলে তো বৃষ্টি তির্যকভাবে পড়ছে, তাহলে তো তোমার দেহের এই যে ঘাড়ের নিচের অংশ থেকে তো তোমার ভিজে যাবে। সেই ভিজে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্যই তোমার কি করতে হয়? যেহেতু মানুষের সাপেক্ষে বৃষ্টি তীর্যভাবে পতিত হচ্ছে, এই জন্য তোমার ছাতাটাকে উলম্বের সাথে বাঁকা করে ধরতে হয়। এই হচ্ছে মূল কনসেপ্ট। এখন দেখো তাহলে অঙ্কে চলে আসো, অঙ্কে কি করবে? অঙ্ক বের করার জন্য এখন কি করবে? তাহলে বৃষ্টির সাপেক্ষে মানুষের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগ বের করার জন্য বলো তো এই দুটা বেগের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো? 90 ডিগ্রি। 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে আমরা কি করি বলো? ভি রেইন উইথ রেসপেক্ট টু ম্যান দ্যাট ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা কি করি বলো? ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তারপরে স্কয়ার করতে হয় প্লাস সামান্তরিক সূত্রটা এখন নিয়ে আসতে হবে। ভি রেইন, এটা কিন্তু ওয়ান ডাইমেনশন না, এটা হচ্ছে টু ডাইমেনশন। একই দিকে বা বিপরীত দিকে হলে সেটা তোমার ওই যে একই দিকে হলে প্লাস করতে আর বিপরীত দিকে হলে মাইনাস করতে, কিন্তু এটা কি একই দিকে বা বিপরীত দিকে বলো তো? ভি রেইন তো নিচের দিকে আর মাইনাস ভি ম্যান তো বাম দিকে, তো এটা কি ওয়ান ডাইমেনশন না টু ডাইমেনশন বলো? টু ডাইমেনশন। তো টু ডাইমেনশন হলে ওই ভেক্টর যোগের যে সামান্তরিক সূত্র আছে ওইটা নিয়ে আসতে হবে কিন্তু। তো সেই সূত্রটা আমরা এখানে নিয়ে আসতেছি দেখো লব্ধি বের করার জন্য। তো ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড দ্যাট ইজ ইকুয়াল টু, গ্রাউন্ড না লিখলেও হয়, ভি লেখার প্রয়োজন হয় না, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড তার উপরে স্কয়ার প্লাস ওই টার্মটা কি আর আনার প্রয়োজন আছে বলো তো? কেননা cos অ্যাঙ্গেল কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি না? জি স্যার। 90 ডিগ্রি হলে সেটা কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, 0 হয়ে যাবে। জিরো হয়ে যাবে। এবার এখানে মান অ্যাপ্লাই করো, এটা কত বলা আছে? ভি রেইনটা কত বলা আছে? 4। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার 4, এটা হচ্ছে 4 তার উপরে স্কয়ার প্লাস এটা হচ্ছে তোমার 3 তার উপরে স্কয়ার। এই সমীকরণগুলোতে কিন্তু মান বসানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই মাইনাস সহ বসাবে না, এটা মনে রাখবে, ঠিক আছে? মাইনাস সহ কিন্তু এখানে বসানো যাবে না। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু কত হয়? √16 9 25, দ্যাট ইজ ইকুয়াল টু তোমার √25 মানে হচ্ছে 5। তার মানে মানুষের সাপেক্ষে বৃষ্টির আপেক্ষিক বেগটা হচ্ছে 5। এবারে তোমার বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য ছাতাকে উলম্বের সাথে কত গুণে বাঁকা করেছো? এই অ্যাঙ্গেলটাকে নামকরণ করো থিটা, তাহলে তার বিপরীত অ্যাঙ্গেল এটাও কত হয়ে যাবে বলো? থিটা হয়ে যাবে, ঠিক আছে? এবং আমরা যদি এটা মূল বিন্দু নামকরণ করি, এটা যদি এ বিন্দু নামকরণ করি আর এটা যদি আমরা বি বিন্দু নামকরণ করি, তাহলে বলো তো এ থেকে বি এর দিকে কোন বেগটা আছে? চিত্রের থেকে বলো এ থেকে বি এর দিকে কোন বেগটা আছে বলো? হ্যাঁ, ওই যে মাইনাস ভি ম্যান উইথ রেসপেক্ট টু মাইনাস এই বেগটা আছে। তাহলে আমরা যখন tan থিটা ফর্মুলাটা অ্যাপ্লাই করব বলো, tan থিটা ইজ ইকুয়াল টু যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে ফাইনালি আমরা কি লিখবো বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে VMG sin, তো প্রথমে উপরে কি আসবে বলো? sin 90 তো এখানে টোটাল আলফার মান VMG। হ্যাঁ, আলফার মান কিন্তু 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি হলে তো এটা আর আনার প্রয়োজন হয় না, তাই না? তাহলে আমরা সরাসরি কি লিখবো? ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড ডিভাইডেড ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। দেখো এটা বুঝতে পেরেছি কিনা? মানে tan থিটা মানে কি? লম্ব বাই ভূমি। তো এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি।
তো লম্বে কি আছে, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, মান বসাবে কিন্তু নেগেটিভ সাইন বসানো যাবে না, ওই নেগেটিভ দ্বারা ডিরেকশন ইন্ডিকেট করা হয়েছে। আর ভি তোমার এখানে এই মানটা কত, ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, তো দ্যাট ইজ ইকুয়াল টু এটা কত বলা আছে, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড কত 3 আর এটা কত 4, তাহলে ক্যালকুলেশন করলে তুমি tan ইনভার্স নিলেই তো তুমি থিটা পেয়ে যাবে। দেখো একটা অঙ্ক বুঝতে বাকিগুলো এমনি পারবে তুমি। তাহলে এইখানে তোমার ক্যালকুলেশন করে থিটার যে মানটা আসবে তার মানে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য তোমার ছাতাকে উলম্বের সাথে তত কোণে ধরতে হবে। দেখো এটা বুঝতে পেরেছি কিনা একটু আমাকে বলো। হ্যাঁ স্যার। আচ্ছা এবার এখানে একটা ফিজিক্স কি আছে এর মধ্যে একটু দেখো, খেয়াল করো। ধরো বৃষ্টি যে লম্বভাবে পতিত হচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে, এই বেগটা হচ্ছে কনস্ট্যান্ট, পরিবর্তন হচ্ছে না, ধরো কনস্ট্যান্ট, ঠিক আছে। কিন্তু মানুষের বেগ যদি তুমি বৃদ্ধি করতে থাকো, ডান দিকের যে বেগটা 3 আছে, এরপরে 4, এরপরে 5, এরপরে 6, এরপরে 7, এই যে বেগের মান যদি বৃদ্ধি করা হয় মানুষের, তাহলে কি ঘটনা ঘটবে একটু বলো তো। স্যার বৃষ্টি আঘাত করবে আরো বেশি জোরে। সাঁতার মানে বেশি করে। আচ্ছা এটা কেন করতে হবে তা আমি চিত্র দিয়ে একটু ব্যাখ্যা করতেছি। ধরো তোমাদের কোথায় যেন শব্দ হচ্ছে, একটু ইয়ে করে দিলে ভালো হয়। ধরো এই পর্যন্ত হচ্ছে ধরো 4, আর মানুষের বেগটাকে নেগেটিভ করে নিয়ে ধরো আমি এই পর্যন্ত এলাম, তাহলে এখন বলো তো এটা হচ্ছে 5, মানুষের বেগটা আমি করেছি 5 নেগেটিভ দিকে, তাহলে তোমার এইদিকে ছিল এইদিকে কিন্তু নেগেটিভ করে নিতে হবে আপেক্ষিক বেগ করার জন্য। দ্যাট ইজ এখানে লম্ব টেনে আমি একটা সামান্তরিক ড্রয়িং করা হচ্ছে। তাহলে এখন বলো তো এই কর্ণের দৈর্ঘ্য, আগেরটার ক্ষেত্রে আমার কর্ণের দৈর্ঘ্য যা ছিল, এটার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য যা ছিল, এটার ক্ষেত্রে কি কর্ণের দৈর্ঘ্য ওটাই আছে না বৃদ্ধি পেয়েছে বলো? বৃদ্ধি পেয়েছে। আচ্ছা কর্ণের দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে, এবং মজার বিষয় হলো এই লব্ধি বেগের মানটাও কি হবে, বৃদ্ধি পাবে। এবং দেখবে যে তোমার এটা তার মানে তোমার এক্ষেত্রে এটা বৃদ্ধি পাওয়ার কারণে এই উলম্বের সাথে যে অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলের মানটাও তোমার এখন কি হবে, আগের তুলনায় বৃদ্ধি পাবে। সে ফর এক্সাম্পল এখানে দেখো আমি আরেকটা চিত্র ড্রয়িং করতেছি, আরেকটা চিত্র ড্রয়িং করে ধরো এই মানটাকে আমি নামকরণ করলাম, এইটা ধরো তোমার 4 মিটার পার সেকেন্ড, আর এটা ধরো তোমার 8 মিটার পার সেকেন্ড, 8 মিটার পার সেকেন্ড নেগেটিভ করে নিলাম। তাহলে বলো তো এই ক্ষেত্রে দৈর্ঘ্যটা আরো কি হয়েছে বলো, বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়েছে। আরো বৃদ্ধি পেলে তার দেখো উলম্বের সাথে যে ছাতাটা ধরতে হচ্ছে সেই অ্যাঙ্গেলটা থিটা মানে হচ্ছে থিটাটার কি মানটা কি হয়েছে বলো তো, আরো বেড়ে গেছে না? বেশি হয়েছে। তার মানে কি, তার মানে হচ্ছে এই মানুষের বেগটা তুমি যত বৃদ্ধি করবে, ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, এই মানুষের বেগটা তুমি যত বৃদ্ধি করতে থাকবে, উলম্বের সাথে তত বেশি কোণে কি ধরতে হবে বলো, ছাতাকে বাঁকাতে হবে। বাঁকা করে ধরতে হবে। এই কনসেপ্টের অঙ্ক বোর্ড পরীক্ষায় এসছে, দেখবে যে তোমার বেগকে যদি দ্বিগুণ করা হয় তাহলে উলম্বের সাথে কত কোণে ছাতা ধরতে হবে, বা দ্বিগুণ না করে 1.5 গুণ করা হয়েছে বা 3 গুণ করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে বেগ 3 গুণ, দ্বিগুণ, 1.5 গুণ যেটাই করো না কেন, বেগ যদি বৃদ্ধি করো, বৃষ্টির বেগের মানটা যদি স্থির থাকে, তাহলে সেক্ষেত্রে যেহেতু মানুষের সাপেক্ষে বৃষ্টির লব্ধি বেগের মানটা বৃদ্ধি পাচ্ছে, ফলে এটা আরো বেশি তীর্যক ভাবে পতিত হবে। তো সেটা কত বেগে পতিত হচ্ছে, এই অ্যাঙ্গেল গুলো আমরা এখান থেকে বের করে নিব। এটা θ1, এটাও θ1, এটা θ2 হলে এটাও θ2 হবে। তাহলে এই ক্যালকুলেশন গুলো করে দেখবে এই ক্ষেত্রে tan θ1 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবে 4/5, এই ক্ষেত্রে কি লিখবে tan θ2 দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবে, এটা হচ্ছে, আচ্ছা এটা মানে ভুল লিখেছি না, এটা হচ্ছে কত হবে জানো, লম্ব বাই 5/4 হবে। আর এটার ক্ষেত্রে কত হবে 8/4। এই ক্যালকুলেশন গুলো করে দেখবে এখানে θ1 এর যে মান তৈরি হবে, এই ক্ষেত্রে θ2 এর মান তার চেয়ে বেশি হবে। তার মানে মূল কনসেপ্টটা হলো যে মানুষের সাপেক্ষে বৃষ্টি যে লব্ধি বেগ, এই বেগের মান বৃদ্ধি পাওয়ার অর্থ হলো যে এটা বেশি তীর্যক ভাবে পতিত হবে, ঠিক আছে, এটা বেশি তীর্যক ভাবে পতিত হবে। এইভাবে তোমার এই বেগের মানটা, মানুষের বেগের মানটা বৃদ্ধি করতে করতে যদি তুমি ইনফিনিটি করে দাও, তাহলে কি হবে বলো তো? তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? বৃষ্টি আসলে মানুষের গায়ে পড়বে না স্যার। না, ইনফিনিটি করলে এটা এই বরাবর চলে আসবে, এটা এই বরাবর চলে আসবে, মানে অনেক ইনফিনিটি করা মানে কি, তাহলে এই বেগের মানটা কি অনেক বড় হয়ে যাবে না? এটা ইনফিনিটি মানে কি, তাহলে এটা নেগেটিভ করে নিলে এটা অসীমে চলে যাবে। তো সেটা আসলে কখনো করা সম্ভব নয়। সেক্ষেত্রে তোমার থিটা কত চলে আসবে জানো?
থিটা স্যার 90 সমকোণ হয়ে যাবে। সমকোণ হয়ে 90 যাবে। তো সেভাবে তো আসলে ছাতা ধরে থাকা কখনোই আসলে এভাবে রাখা সম্ভব না। মূল কথা হচ্ছে যে বেগই তো কখনো ইনফিনিটি করা সম্ভব না। তো আমি এখান থেকে যে কনসেপ্টটা শেখানোর চেষ্টা করেছি যে আমি যদি মানুষের বেগের মানটা বৃদ্ধি করতে থাকি তাহলে উলম্বের সাথে ছাতাটাকে যে আরো বেশি কোণে ধরতে হবে সেই কনসেপ্টের ব্যাপারটা তোমরা একটু ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমার যদি কোনো সময় বেশি নাই, 1 মিনিটেরও কম সময় আছে, হয়তো হবে না। ধরো তোমার যদি মানুষ ধরো এইদিকে গতিশীল, খেয়াল করো বৃষ্টিটা যদি তোমার অ্যাঙ্গেল করে পতিত হয়, বৃষ্টিটা অ্যাঙ্গেলে পতিত হচ্ছে, ভি রেইন উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড, আর মানুষটা হচ্ছে তোমার ডান দিকে গতিশীল, তাহলে সেক্ষেত্রে কি করবে বলতো? ভি ম্যান উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। এই বেগের মানগুলো বলা থাকবে, হ্যাঁ এই বেগের মানগুলো বলা থাকবে, এই বেগের মানটাও বলা আছে। ধরো এই অ্যাঙ্গেলটা উলম্বের সাথে কত কোণে পতিত হচ্ছে বৃষ্টিটা, সেই অ্যাঙ্গেলটা আমি ধরো বলে দিলাম। উলম্বের সাথে কত অ্যাঙ্গেলে পতিত হচ্ছে, ধরো এটা 30 ডিগ্রি কোণে বৃষ্টি পড়ছে, তাহলে সেই ক্ষেত্রে কিভাবে বের করবে বলো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে বৃষ্টি যদি অ্যাঙ্গেলে পতিত হয় তাহলে কিভাবে বের করতে হয় বলো? স্যার দৃষ্টি বেগটা স্যার বিপরীত দিকে নিয়ে করতে হবে। স্যার সেই নিয়মে আনা যাবে মানটা। হ্যাঁ, তাহলে এখন মূল বিষয়টা হচ্ছে এই যে বৃষ্টি যে অ্যাঙ্গেলে পতিত হচ্ছে এটাকে আগে উপাংশে বিভাজন করে নিতে হবে। এটা উপাংশে বিভাজন না করে নিলে কিন্তু হবে না। হ্যাঁ, তো এই যে তোমার অ্যাঙ্গেলে যদি পতিত হয় উপাংশে বিভাজন করে তোমার কিভাবে ছাতা ধরতে হয় এইরকম 6টা টাইপের অঙ্ক আমি ভিডিও আপলোড করেছি, তোমরা একটু দেখেছো কখনো? আমার এই যে ভিডিওগুলো আপলোড করা আছে ভেক্টর অধ্যায়ের